দীর্ঘ ১২ বছর পর কারামুক্ত হয়ে বৃহস্পতিবার প্রথম অফিস করেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বৈশাখী টেলিভিশন ভবনের পঞ্চম তলায় অবস্থিত নিজের অফিস রুমে ডেস্টিনি ২০০০ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিনিয়োগকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় বৈশাখী টেলিভিশনের সাথে ডেস্টিনি গ্রুপের ব্যবসা পরিচালনা ও বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেন রফিকুল আমিন। বলেন, ডেস্টিনি গ্রুপে ৪৫ লাখ বিনিয়োগকারীর প্রতি দায়বদ্ধ তিনি। জানান, গত ১২ বছরে জেলখানায় বন্দী থাকায় অংশীদারদের দেয়া প্রতিশ্রুতি পূরণ করা যায়নি। এখন বিনিয়োগকারীদের পাওনা টাকা ফেরত দিয়ে নতুন উদ্যমে ব্যবসা শুরু করা হবে। আমরা তো গুড ফেইথে উদ্যোগ নেব। আমরা তো মামলা করছে ও আদালত বলছে সে কারণে না, আমরা নিজের থেকে অব্লিগেশনে ফিল করতেছি যে এখানে কয়েকশো কোটি টাকা আমাদেরকে যোগান দিয়ে কিছু লোকের বাঁচায় রাখতে হবে, কারণ তারা বাইচা থাকলে আমাদের ব্যবসা হবে। একদম নিডফুল যেগুলো আছে সেগুলো একটা লিস্ট করবো আমরা আপনাদের মাধ্যমে, যে কাদেরকে না দিলেই নয়, আর যাদেরকে না দিয়ে রাখা যাবে তাদেরকে ধীরে ধীরে দেবো আস্তে আস্তে। দিনটা আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দময় একটা দিন। কারণ আপনারা জানেন বন্ধুরা, যে আমাদের এই নিয়মিত প্রোগ্রামটা আমরা করে আসছিলাম একটা সংগ্রামী মনোভাব নিয়ে। আমরা একটা বলতে গেলে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা ন্যায় বিচারের প্রার্থনাতে এবং আমরা যেন মুক্তি পাই এই বিষয়গুলোকে কামনা করে আমরা আসলে আমাদের এই প্রোগ্রামগুলিকে সাজিয়েছিলাম। তো এই যে দীর্ঘ ১২ বছর পার হয়ে ১৩ বছরে পা রাখলাম, এই বিরতিহীন সংগ্রাম, গতকাল আমরা কিন্তু রেজাল্ট পেয়েছি এবং আপনারা সবাই জানেন। সবাই আশা করি সবাই খুশি আছেন। আসলে আমাদের ঘটনাটা একটা ঐতিহাসিক ঘটনা। মানে এটা হলো পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। তো পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। তো এই ঘটনার পৃথিবীতে নতুন ইতিহাস রচিত হয়েছে। ইনশাল্লাহ আবার যখন ডেস্টিনি ঘুরে দাঁড়াবে, সমৃদ্ধির জায়গা তৈরি হবে এই পৃথিবীর কর্পোরেট ইতিহাসে। আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস যে এটা মানে যারা বিশ্ববিদ্যালয়ে ব্যবসা নিয়ে পড়াশোনা করবে, ডক্টরেট করবে, থিসিস করবে, এই আমাদের বিষয়টাকে নিয়ে তারা কিন্তু আপনার পড়াশোনা করবে, এটা আমাদের বিশ্বাস। তো যাই হোক, আজকে মূলত আমি সামান্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। জি দাদা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি মাইক্রোফোনটা খুলে নেন, নিজে নিজে খুলতে পারবেন। জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে জি। অনেক ধন্যবাদ দাদা আমাকে আমি ইনভাইট আপনাকে করার জন্য। আপনাকে আমি দাদা আমি 1 মিনিট পরের সঙ্গে আমি সকল বন্ধু শুভাকাঙ্ক্ষীরা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, যেহেতু এই এই সংগ্রামী মনোভাবে আমরা আপনাদের সাথে সময় কাটিয়েছি দীর্ঘ ১২ বছর পার হয়ে ১৩ বছর। তো আমরা আমাদের এই প্রোগ্রামটি মানুষের অধিকার সংরক্ষণ করার জন্যই কিন্তু আমরা কাজে লাগিয়েছি। এবং আজকে আমি আরো কিছু তথ্য দিব। আমাদের ডেস্টিনি গ্রুপের আপনার অন্যতম এক আমাদের প্রধান আপনার আইনজীবী হিসেবে মানে কি বলে আপনার আমাদের ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক, উনি আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন। তাহলে গতকালকে আমাদের যে রায়ের মাধ্যমে আমরা যে মুক্ত হয়েছি, এটা কিভাবে কি আমরা আইনি ব্যাখ্যাটা ওনার কাছ থেকে শুনবো। যারা আমাদেরকে দেখছেন কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন এবং এই লাইভটাকে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। যে আমাদের গতকাল রায়ের যে পর্যালোচনা আপনার জায়গা থেকে যে আইনজীবী আমাদের যারা জানতে চায়, এই রায়টা বেরোলো কিন্তু এই রায়টা এইভাবে কেন, এটা আসলে আমাদের জন্য কতটুকু মানে এটা আমরা ন্যায় বিচার পেয়েছি না পেয়েছি, এই আপনার জায়গা থেকে আপনি আমার দর্শক শ্রোতাদের ব্যাখ্যা করবেন প্লিজ। থ্যাংক ইউ। ধন্যবাদ শহীদ ভাই আমাকে ইনভাইট করার জন্য। আপনাদের যারা উপস্থিত আছেন সবাইকে শুভেচ্ছা। কালকে যে রায়টা হলো আপনারা সকলেই আমার মনে হয় যে কিছুটা অবগত আছেন। তো রায় রায় যেটা হলো, মোদ্দা কথা যেটা হলো, আমি দুটো পার্টে বলি। যে প্রথম পার্টে যেটা হয়েছে সেটা হচ্ছে এই ডেস্টিনি ট্রি প্লান্টেশন রিলেটেড যে মামলাটা, এই মামলাটায় শ্রদ্ধেয় জাজ সাহেব যেটা করেছেন, যতগুলো আসামি ছিল এই মামলাতে
ইনক্লুডিং হচ্ছে এমডি সাহেব এবং মোহাম্মদ হোসেন সাহেব, জেনারেল সাহেব, সবাইকে মামলার আহ, যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগে দোষী বলে সাব্যস্ত করেছেন। দোষী বলে সাব্যস্ত করে সবাইকে সবাইকেই 12 বছর সাজা প্রদান করেছেন এবং সেই সাথে ফাইন দিয়েছেন। ফাইন দিয়েছেন 4,500 কোটি টাকার মতো। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার সামনে ফিগারটা নেই, তবে ওই যে অভিযোগটা করা হয়েছিল, যে 2200 সামথিং কোটি টাকার একটা অভিযোগ ছিল মানি লন্ডারিং এর, তো সেটাকে দ্বিগুণ করে ফাইনটা দেওয়া হয়েছে 4500 সামথিং টাকা। তো এখানে মোদ্দা কথা হচ্ছে যে এই মামলাতে যারা আসামি ছিল তারা দোষী সাব্যস্ত হয়েছেন, সবাইকে 12 বছর দিয়েছেন সাজা, এবং সবাইকে মিলেমিশে এই পুরো ফাইনটা ইম্পোজ করেছেন, যে ফাইনটার কথা আমি আর্লিয়ার বলেছি, যে 4,500 কোটি টাকা। তো এখানে যেটা হলো, দ্বিতীয় পার্টে যেটা হলো, যে এখানে দুজন আসামি ছিলেন, মোহাম্মদ রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন। আদালত পর্যবেক্ষণ দিয়েছেন যে ওনারা সেই 11-10-2012 সাল থেকে ওনারা যেহেতু কারাভোগ করছেন, যে যে পরিমাণ সাজা দিয়েছেন, কারাভোগের পরিমাণ সাজার থেকে 3 মাস বেশি হয়, তাদেরকে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে রফিকুল আমিন সাহেব এবং মোহাম্মদ হোসেনকে মুক্তির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য। এবং ওই পদক্ষেপের দরুন কালকে আমরা মোহাম্মদ হোসেন এবং মোহাম্মদ রফিকুল আমিন সাহেবকে কারা কর্তৃপক্ষ মেয়াদ সাজার মেয়াদ খাটার কারণে তাদেরকে মুক্তি প্রদান করেছেন। তো এতে করে যা হলো, এই যে কয়জন আসামি ছিলেন তারা হচ্ছে, যারা ভেতরে আছেন তো আছেন, আর যারা পলাতক আছেন, যে তারা 12 বছরের সাজাপ্রাপ্ত হলেন, এবং এই রফিকুল আমিন সাহেব এবং মোহাম্মদ হোসেন সাহেব সাজা ভোগ করার কারণে তাদেরকে মুক্তি প্রদান করেছেন। এই হচ্ছে মূলত কালকে সাজার মর্মার্থ। তো এখন এই সাজার পরিপ্রেক্ষিতে আমাদের দুজন আসামি বেরিয়েছেন, আর বাদবাকি যে আসামিগুলো আছেন তারা ভেতরে আছেন এবং তারা আপিল করতে পারবেন মহামান্য উচ্চ আদালতে, হাইকোর্টে আপিল করতে পারবেন। হাইকোর্টে আপিল করে আহ বেলের প্রার্থনা তারা করতে পারবেন, এবং বেলের প্রার্থনা করে তারা বেলও পেতে পারেন, এবং যে সাজার অর্ডারটা হয়েছে সেটাকে স্টেও করতে পারবেন। এই হচ্ছে মূলত সারমর্ম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে, দর্শকদের মতো আমার নিজের একটা প্রশ্ন আছে, সেটা হলো আমাদের ফারাদিবা ম্যাডামকেও কিন্তু একই রকম সাজা দিয়েছে। জি, এ কারণে আমি বলছিলাম যে সব আসামিকে একই পরিমাণ সাজা দিয়েছে, অর্থাৎ 12 বছর সাজা দিয়েছে। তো এখানে মানি লন্ডারিং এর একটা বিষয় আছে, আমরা পূর্ণাঙ্গ সাজা মানে রায় যেহেতু পাইনি, কি কারণে এই সবাইকে 12 বছর সাজা দিলেন। কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আর্লিয়ার আরেকটা মামলাতে, ডিএমসিসিএল এর মামলাতে এক একজনের সাজা এবং ফাইন এক এক রকম হয়েছে। সেখানে ফারাদিবা ম্যাডামের হয়েছে 8 বছরের সাজা, মোহাম্মদ রফিকুল আমিন সাহেবের হয়েছে 12 বছরের সাজা, মোহাম্মদ হোসেন সাহেবের এরকম এক একজনের এক এক রকম, জেনারেল সাহেবের 4 বছরের সাজা। তো এই আহ, আহ, কি বলবো, যে অনারেবল জাজ উনি সবাইকে একই সাজা দিয়েছেন, এবং আহ কারোর মধ্যে পার্থক্য করেননি, ফাইনের অংশটাও নির্ধারণ করে দেননি। তবে একটা জিনিস এই অনারেবল জাজ সাহেব যেটা করেছেন, সেটা হচ্ছে যে ফাইনের যে টাকাটা, আমার একটু বলা উচিত ছিল আগে, যে ফাইনের যে টাকাটা, এই টাকাটা শোধ করার জন্য 6 মাসের সময় দিয়েছে, একটা উইন্ডো দিয়েছে, যে 6 মাসের মধ্যে এই টাকাটা পরিশোধ করতে হবে, অন্যথায় এদের যে প্রপার্টি গুলো সিজড হয়েছে, প্রপার্টি গুলো অ্যাটাচড হয়েছে, এই প্রপার্টি গুলো রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। তো এটা এই 6 মাসের মধ্যে যদি এই ফাইনের টাকাটা না দেয়া হয়, অথবা হচ্ছে এই যারা আসামি যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তারা যদি আপিল করে এই ফাইনটা স্টে করে রাখতে পারেন, তাহলে আর এই 6 মাসের প্রভিশনটা কার্যকর হবে না, যদি আপিল ফাইল করে আহ, এই ফাইনটা স্টে করে রাখতে পারেন।
এখানে আমরা পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা বুঝতে পারবো যে জাজ সাহেব কি কারণে সবাইকে একই রকম সাজা এবং ফাইন সবাইকে ওই একই পরিমাণ ফাইন সবাইকে ইম্পোজ করেছে, অর্থাৎ এই 45 কোটি যে টাকা, এটা সবার উপরেই হচ্ছে আপনার হচ্ছে পে করার জন্য বলেছে। যেখানে আর্লিয়ার কোর্ট এক একজনকে এক এক পরিমাণ ফাইন, যেমন আমার যতদূর মনে পড়ে রফিকুল আমিন সাহেবকে 200 কোটি টাকা, তারপর ফারাদিবা ম্যাডামকে 40 কোটি টাকা, এরকম এক একজনকে এক এক পরিমাণ টাকার ফাইন নির্ধারণ করেছিলেন প্রিভিয়াস যে জাজমেন্টটা হয়েছিল, কনভিকশন হয়েছিল সেখানে। বাট এখানে গড়পড়তা সবাইকে একই পরিমাণ সাজা এবং একই পরিমাণ ফাইন ইম্পোজ করেছেন। জি দাদা, থ্যাংক ইউ আপনাকে টোটাল আমাদেরকে একটা ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন আমাদের এই 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 জিনিসটা তো আমরা, যদিও আমাদের রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার আমাদের মুক্ত মুক্ত হয়েছেন, আসলে তো আমাদের এটা প্রশাসনিক ষড়যন্ত্র মামলা। আমরা তো এই মামলায় কখনোই আমরা মানে এই ধরনের শাস্তি হবে এটা কখনো আশাও করি না। তো এখন আমাদের তরফ থেকে আইনজীবী হিসেবে কি করণীয়? যদিও আমরা মুক্ত হয়েছি, কিন্তু ব্যাপারটা এরকম না যে আমরা পুরোপুরি সন্তুষ্ট এই রায়ে, ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, সন্তুষ্ট মহান রবের প্রতি, যেহেতু একটা ষড়যন্ত্রে পড়ে গেছিলাম, স্যারেরা মুক্তি পেয়েছে, এটা তো আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের আইনজীবী হিসেবে বা আমাদের করণীয়, আমাদের কি আমাদের আপনার প্ল্যানিং আমাদেরকে একটু যদি জানাতেন। যে এখানে আমি একটা জিনিস বলি, যে আপনি যেটা বলছিলেন যে এটা অবশ্যই একটা ভালো খবর, কারণ এখানে আমরা একটা আশঙ্কা করছিলাম যে আগের যে মামলাটায় ওখানে 12 বছর সাজা দেওয়া হয়েছে, অনাদায়ে 3 বছর। তো এখানে যদি জাজ সাহেব আবার যদি ওই সাজার সাথে অ্যাড করে যদি আরো 12 বছরের সাজা দিতেন, এটাও কিন্তু আইনগতভাবে দিতে পারতেন। জি যে ওই সাজাটা শেষ হলে পরবর্তী এই 12 বছরটা শুরু হবে, ওই 12 বছর শেষ হলে এই 12 বছর শুরু হবে। তো এখানে অবশ্যই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এবং আমরা জজ সাহেবকে ধন্যবাদ জানাবো। আমরা এই জায়গাতে অন্তত খুশি যে আমাদেরকে ওই দুটো সাজা, মানে এটাকে আইনের ভাষায় বলে হচ্ছে কনকারেন্টলি দিয়েছেন। কনজিকিউটিভলি দিলে, একটার পর একটা দিলে আমরা একটু বিপদে পড়ে যেতাম। রফিকুল আমিন সাহেব আজকে যে মুক্তি পেয়েছেন, সেই মুক্তিটা হয়তো এত সহজে হতো না। আমাদের আপিল করে হাইকোর্ট থেকে আহ, আমরা বেল নিতে হতো। তো এখানে অবশ্যই আমরা এই জায়গাতে খুশি যে জজ সাহেব এই জায়গাতে আমাদেরকে একটা আহ, ভালো রায় দিয়েছেন, যে সাজাটাকে কনজিকিউটিভ না করে, একটার পর একটা না করে কনকারেন্টলি দিয়েছেন, যে দুটো সাজা একই সময়ে খাটা শেষ হয়ে যাবে, এবং গেছে এভাবে। ওনার কিন্তু দেয়ার ক্ষমতা ছিল, যে জি আমাদের আমাদের যে সিআরপিসি তে যে বিধান আছে, উনি ইচ্ছে করলে দিতে পারতেন। বাট এখানে আমি অবশ্যই ওনাকে আমরা ধন্যবাদ জানাবো, আমরা যে অবশ্যই আমরা ধন্যবাদ। এই জায়গাতে আমরা খুশি যে আমরা এই কনকারেন্ট দেওয়ার কারণেই আমরা কালকে বের হয়ে যেতে পেরেছি। না হলে কনকারেন্ট যদি না দিতেন, যদি বলে দিতেন যে এটার পরে এটা খাটা হবে, তখন কিন্তু আমাদের এই আজকে যে মুক্তি পেয়েছেন আমরা যে খুশি, এই খুশিটা আমাদের থাকতো না। আর আমরা পরবর্তী পদক্ষেপ যেটা, আমাদের তো সাজাপ্রাপ্ত হয়েছে, আমরা যদিও মুক্তি পেয়েছি, বাট আমরা কিন্তু সাজাপ্রাপ্ত। তো এই আহ সাজা থেকে মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের আপিল করতে হবে। আমাদের নামে যে কলঙ্ক যুক্ত হয়েছে, এই কলঙ্ক মুক্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের আপিল করতে হবে, যেখানে আমরা বলবো যে আমরা নির্দোষ। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে, এই অভিযোগটা মানি লন্ডারিং এর আহ, অ- আ- যে অফেন্স আছে, সেই অফেন্সের যে ক্রাইটেরিয়া আছে, আমরা এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি না। আমরা একটা প্রাইভেট কোম্পানি ব্যবসা করেছে, চুক্তি করেছে তার ডিস্ট্রিবিউটরদের সাথে, এদেরকে প্যাকেজ বিক্রি করেছে। তো এটা টোটালি একটা ইন্টারনাল বিষয়, একটা বিজনেস ট্রানজাকশন। তো এটার মধ্যে প্রতারণার কোনো এলিমেন্ট নাই, এবং মানি লন্ডারিং এর যে আহ, আহ, অভিযোগ, মানি লন্ডারিং এর যে অফেন্স, এই অফেন্স গুলো ডিসক্লোজ করে না। আইনের ভাষায় যদি বলি, যে অ্যালিগেশনটা যেভাবে করা হয়েছে, আমাদের আইনগত মতামত হচ্ছে, আমরা এখন বলছি যেটা আপনি আর্লিয়ার বলছিলেন যে ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলাটা করা হয়েছে, আমরা তো আর এইভাবে বলতে পারি না। আমরা বলতে পারি যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করা হয়েছে, সেটা মানি লন্ডারিং এর অভিযোগ বলে
বলা চলে না আর কি। আমাদের হচ্ছে আইনগত ভাষা যে মানি লন্ডারিং হতে হলে যে এলিমেন্ট গুলো থাকতে হয়, প্রতারণা হতে হলে যে এলিমেন্ট গুলো থাকতে হয়, এই এলিমেন্ট গুলো আমাদের বিরুদ্ধে নেই। যে আইনগত যে এলিমেন্ট গুলো থাকতে হয়, তো এখানে আমাদের পরবর্তী কার্যক্রম যেটা, আমাদের বিরুদ্ধে যেহেতু সাজা হয়েছে, এই সাজার বিরুদ্ধে আমরা আপিল করব। এবং এই আপিলে আমরা যেহেতু মুক্ত পেয়েছি, তো আমাদের বেল পিটিশন করতে হবে না এ দুজনের ক্ষেত্রে, জনাব রফিকুল আমিন সাহেব এবং জনাব মোহাম্মদ হোসেন সাহেব, এ দুজনের ক্ষেত্রে বেইল অ্যাপ্লিকেশন করতে হবে না। বাট শুধুমাত্র আপিল, এবং ওই আপিলে আমাদের ওই ফাইনটা স্টে চাইতে হবে। যে ফাইনটা নর্মালি হচ্ছে আপিল চলাকালে স্টে থাকে। নর্মালি হাইকোর্ট ডিভিশন ফাইনটা স্টে করে দেয়। তো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই ফাইনটা স্টে থাকবে, আমরা আশা করছি। অর্থাৎ এখানে 6 মাসের যে একটা সময় দিয়েছেন, আমরা আপিল করলে এই 6 মাসের সময়টা আমরা বেশি পেয়ে যাব, যদি ফাইনটা স্টে থাকে। তো আমরা আজকে জনাব রফিকুল আমিনের সাথে আমার ডিটেল কথা হয়েছে আজকে বৈশাখীতে। তো আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা বিস্তর আলোচনা করেছি। জি দাদা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনার আপনি টোটাল আমাদের রায়ের যে প্রেক্ষাপটটা সবার কাছে তুলে ধরেন। জি বন্ধুরা, আপনারা যারা শুনছেন, এই তথ্যটুকু সবার কাছে যাওয়ার প্রয়োজন যদি আপনারা মনে করেন, আপনাদের প্রতি বিনীত আবেদন সবসময় রাখবো যে এই তথ্যগুলি আমাদের বিনিয়োগকারীদের ছড়াই দিবেন। কারণ মিডিয়া, আমরা মিডিয়া ট্রায়ালের শিকার, তো সঠিক তথ্যটা যাওয়া উচিত। সেই জন্য কিন্তু আপনাদের সহযোগিতা নিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলি করা, এটাকে ছড়িয়ে দিয়ে সবার মাঝে দিয়ে দিবেন। তো তাহলে আপনারা যদি আহ, উজ্জ্বলদার কাছে কোনো প্রশ্ন রাখতে চান, আমাদের আইনজীবীর কাছে, প্লিজ আপনারা একটু দ্রুত, আমি কমেন্টসটা দেখছি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে একটু করেন। তাহলে প্লিজ, হ্যাঁ, ও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি, এখনই আমি আপনাদের কমেন্টস গুলো দেখছি। এখনই যদি কমেন্টসটা করতেন, তাহলে যদি কোনো প্রশ্ন থাকে আমরা উজ্জ্বলদার কাছে যাব, উনি উত্তর দিবেন। আর আদারওয়াইজ যদি না থাকে, তাহলে উজ্জ্বলদা আমাদের থেকে বিদায় নিবে। তবে যেহেতু আজকে সারাদিন স্যারের সাথে কাটিয়েছি, কিছু আহ, বিষয় আপনাদেরকে তুলে ধরবো। স্যারের কিছু পরিকল্পনা আমাদেরকে শেয়ার করেছেন, সেটা আমরা আপনাদেরকে তুলে ধরবো ইনশাল্লাহ আমার জায়গা থেকে। জি, আশা করি দর্শক শ্রোতারা অলরেডি, যেহেতু আমরা অনলাইনে বিষয়গুলো আগেও জানিয়েছি, আপনার এই টোটাল বিবরণী থেকে আশা করি তার একটা ধারণা পেয়েছে। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার প্রতি শুভকামনা। এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই টোটাল মামলাটাকে গবেষণা করে একটা সেট আপ নিয়েছেন, কারণ প্রতিনিয়ত ফাইল করার মাধ্যমেই কিন্তু এটা কি করণীয় চেষ্টাটা কিন্তু আমাদের অব্যাহত ছিল। রহমতটা হয়তো আমাদের গতকাল বর্ষিত হয়েছে আল্লাহর রহমতে মাননীয় বিচারকের উপরে। আপনি যে কথাটা বলছেন, আমি আসলেই আমি ভিতরে ছিলাম, আমারও সুযোগ হয়েছে। উনি যখন বলছিল যে আমার এই নির্দেশ পাওয়া মাত্র ওনাদেরকে সসম্মানে দ্রুত গতিতে মুক্তির যে জিনিসটা বলছিল, আমার খুব ভালো লেগেছে আসলে, সত্যি কথা। আমি আমি কি বলবো, এবং অ্যাডজাস্ট করার যে বিষয়টা ছিল, আমি খুব দ্রুত গতিতে আমি আবার স্ট্যাটাসও দিয়েছিলাম আমাদের সবার, কারণ আমিও আতঙ্কে ছিলাম যে এটা কি অ্যাডজাস্ট হবে নাকি আবার এটা যেহেতু হয়েছে, আমরা মাননীয় বিচারকের প্রতি আসলে সন্তুষ্ট, এই বিষয়ে এতে কোনো সন্দেহ নাই। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামে এসে জি, আলোকিত জি, করার। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাদের আমি একটা কথা যেটা বলতে চাই, যে এই ট্রায়ালটার সাথে তো আমি প্রায় 9 বছর ছিলাম। আপনারা অক্লান্ত ভাবে যেভাবে সাপোর্ট করে গেছেন, এটা আমি বলবো যে আপনি ইতিহাসের কথা বলছিলেন, ইতিহাসে কিন্তু এটা বিরল। এরকম যে কোম্পানিগুলোর বিরুদ্ধে, অন্যান্য বাংলাদেশের অন্যান্য কোম্পানির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আসছে, ওই কোম্পানিগুলোতে কিন্তু আমরা এরকম দেখিনি যে গ্রাহকরা এরকম ভাবে হচ্ছে, আহ, যিনি ভেতরে ছিলেন রফিকুল আমিন সাহেব, তাকে যেভাবে উৎসাহ এবং উদ্দীপনা সহযোগে আপনারা যেই লাস্ট 12 ইয়ার্স তার সাথে ছিলেন, তার উপর আস্থা রেখেছেন, এটা এটা আমি বলবো যে একেবারে ইতিহাসে বিরল এরকম একটা ঘটনা। এবং আপনাদের মধ্যে রফিকুল আমিন সাহেব মুক্ত হওয়ার পরে যে উচ্ছ্বাস আমি দেখেছি, এটা আমাকে আপ্লুত করেছে। আপনারা যেভাবে তার পাশে ছিলেন, এবং ভবিষ্যতে আমি খুব আশার আলো দেখছি যে বিপদের সময় আপনারা যেভাবে ছিলেন, এখন আপনাদের সুসময়। এই সময়টা আপনাদের
যে ভালোবাসা, যে উৎসাহ, এটা আপনাদের কোম্পানিকে, আপনাদের প্রতিষ্ঠানকে, আপনাদের পরিবারকে আমি আশা করছি যে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। এবং আপনাদের এই অক্লান্ত পরিশ্রম আমার মনে হয় বৃথা যাবে না। আপনারা সবাই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, কে আমাকে শুনতে পাচ্ছেন? আপনারা কেমন আছেন? আপনারা আপনারা কি ভালো আছেন? জি, ডেস্টিনি গ্রুপের সাথে সম্পৃক্ত সকল ক্রেতা পরিবেশক, বিনিয়োগকারী যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনারা কি সবাই ভালো আছেন? বিশ্বাসেই মুক্তি মিলে। হ্যাঁ, শুধু সাথে থাকতে হয় কি? ধৈর্য। তো সেই জিনিসটা আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা রাখতে পেরেছি বলেই আজকে আমাদের ইতিহাসের নতুন দিগন্ত রচিত হওয়ার মোমেন্টে আমরা আছি আল্লাহর রহমতে। এটা আসলে কি ঘটবে, আমি যদি আসলে এগুলোর ব্যাখ্যা দিতে যাই, আসলে এখন তো সবাই আপনারা বুঝতে পারছেন। আর কিছু নিউজ আছে, আপনারা শুনতে চান? কে কোথা থেকে দেখছেন সারা পৃথিবী থেকে? কমেন্টস করে জানান। আর লাইভটি মানুষের কি প্রয়োজন আছে কিনা, আমরা যে প্রোগ্রামটাগুলি কন্টিনিউ করেছি, কারণ মিডিয়া তো আমাদের বিরুদ্ধে। তাহলে আপনারা যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, কমেন্টস করছেন, শেয়ার করেছেন, আপনাদের সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এই আজকের এত দূর। এবং আমি আপনাদের দ্ব্যর্থহীন কণ্ঠে ক্লিয়ার বলতে পারি, তাহলে আমাদের মধ্যে মানে রফিকুল আমিন স্যারের হাতে গড়া কিছু মানুষও কিন্তু বিরোধিতার চরম লেভেলে আমাদেরকে একটা বৈরী পরিবেশ তৈরি করে, সেই বিষয়টা কিন্তু আমরা বিট করতে পারছি আপনাদের কন্ট্রিবিউশনের কারণে। কারণ আজকে চিত্র কিন্তু ভিন্ন। আজকে চিত্রটা কিন্তু ভিন্ন। আজকে বৈশাখীতে যে আপনার পরিবেশ, এটা আমি এখন বলতে চাই না, কারণ আমরা আসলে আমরা সফল হয়ে আমরা বিষয়গুলোর জবাব দেওয়ার জন্যই প্রস্তুত ছিলাম এবং সেই জন্যই কিন্তু আমরা আছি। কিন্তু 12 বছর কিন্তু এক জনম, এটা খুব সহজ ম্যাটার না। সেজন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে একটা কথা বলতে চাই আজকেও। আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামগুলি হলো বিনিয়োগকারীরা যারা দুঃসময় দুর্দিনে প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে তাদের কথা আমরা শুনি। দুঃসময়ে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে, তারাই কিন্তু সেলিব্রিটি হওয়ার যোগ্যতা রাখে। জি, যারা আমাকে দেখছেন, শুনছেন, বা যারা আমাদের এই মানুষগুলোকে অবজ্ঞা করতেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমাকে নিয়ে আপনারা এত টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি কিন্তু আগে থেকেই ডেস্টিনি গ্রুপে অন্তত সেলিব্রিটি, তাই না, ডায়মন্ড এক্সিকিউটিভ। তো আমার কিন্তু ব্যক্তিগত জন্য কিন্তু এত কিছু দরকার নেই। আর আমি দাবি করে বলতে পারি আল্লাহর রহমতে মতে আমি আমার প্রফেশনাল লাইফে যতটুকু এক্সপার্টিস থাকা দরকার, বেসিক লেভেলের এক্সপার্টিস আমার আল্লাহর রহমতে আছে বলে আমি মনে করি এবং আমি বিশ্বাসও করি। তো কিন্তু দুঃসময় দুর্দিনে যারা ভূমিকা রেখেছে, এদের সম্মান সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা, এটা আমার নৈতিক দায়িত্ব। আর এই নৈতিক দায়িত্বের কারণে আমি কিন্তু এই প্রোগ্রামটা প্রায় 2 বছর যাবত ধরে কন্টিনিউ করে যাচ্ছি, এই প্রোগ্রামটা। তো আপনারা যারা আমাকে শুনছেন এবং দেখছেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, এই অন্ধকার টাইমে এই ডেস্টিনির গুণ গাওয়া, গান গেয়েও যাওয়া, এতটা কি সহজ ছিল? এতটা সহজ ছিল না। এতটা সহজ ছিল না, এতটা মসৃণ ছিল না। এই কিছুদিন আগেও আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের অনেকেই যারা এখানকার ব্র্যান্ড, মানে ব্র্যান্ড পিপল আমাদের এই আঙ্গিনায়, তারা কিন্তু তাদের পরিচয়টা কিন্তু দিত না। এটা নিষ্ঠুর বাস্তবতা। এখন যদি এরকম হয় যে আচ্ছা ও না, এগুলো তো ভুলে যাওয়ার বিষয়, 12 বছর, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, তাহলে কি কি করতে হবে? কিচ্ছু না। দুঃসময় দিনে যারা আছে তাদের সম্মান, তাদের এই সম্মানটুকু তারা পাওয়ার যোগ্যতা রাখে, এইটুকুর জন্য কাজ করবো। কারণ রফিকুল আমিন স্যারের আল্লাহর অশেষ রহমতে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় ফাইন্যান্সিয়ালি ইনশাল্লাহ সবাই দাঁড়াবে। সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কোনো বক্তব্য নাই, কারণ এটা 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 আমাদের আঙ্গিনায় ইনশাল্লাহ কোনো অমন কোনো বড় বিষয় হবে না।
তার বিষয়টা হবে সম্মান কারা পাবে? কি গালাগালি পার্টি সম্মান পাবে, নাকি দুঃসময় দুদিনে যারা প্রতিষ্ঠানের পাশে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছে, সম্পদ রক্ষার ক্ষেত্রে ভূমিকা রয়েছে, তারা পাবে? তাহলে বিবেচনা কিন্তু আপনাদেরকে করতে হবে। সবাই আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের পাশে ছিলাম, বাস্তব কথা, কিন্তু যে মানুষগুলি এই ব্র্যান্ডটাকে নিয়ে আগে গেছে, যারা প্রতিহিংসার শিকার হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু থাকবেই। এখন আপনারা হয়তো বলতে পারেন আজকে কেন এগুলো বলছেন আনন্দের দিনে? না, এগুলি জাস্ট রিমার্ক করার বিষয়। এগুলি শুধু এতটুকু স্মরণ করতে হবে, কারণ এতটুকু যদি আমরা মাথায় না রাখি, তাহলে তো 13 বছরের সংগ্রাম, এটা তো খুব সহজ ব্যাপার নয়। হ্যাঁ, রফিকুল আমিন স্যারের পরিকল্পনা আমি আপনাদেরকে ছোটখাটো যে পরিকল্পনাগুলো আজকে শেয়ার করেছেন, এই 2-1টা পরিকল্পনা আপনাদের শেয়ার করব। আর একটা কথা জানেন, যে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সত্য তথ্য তুলে ধরার জন্য। সত্য কিন্তু শাশ্বত, এই কথাগুলি কিছুদিন আগেও বলেছি। এই শাশ্বত জিনিসটা কিন্তু এখন একটা একটা করে আপনারা স্পষ্ট পাবেন। এবং আমরা যতগুলি কমিটমেন্ট এবং কথা দিয়েছি, আল্লাহর অশেষ রহমতে সবগুলি কিন্তু ইনশাল্লাহ আমরা বাস্তবায়নের পথে পা রাখবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আসেন স্যারের কি পরিকল্পনা। স্যার আপনার নভেম্বরে একটা আদালতের এজলাসে ডিক্লেয়ার দিয়েছিলেন যে আমি আমার বিনিয়োগের টাকা, এই 45 লাখ পরিবারের বিনিয়োগের টাকা, আমি মানুষের বিনিয়োগের টাকা আমি ফেরত দেওয়ার জন্য বদ্ধপরিকর। মাননীয় বিচারক রায় দিলেও আমি এই টাকা ফেরত দিব, আর যদি রায় নাও দেয় তাহলে আমি মানুষের এই টাকা ফেরত দেওয়ার সকল রকমের আয়োজন সম্পন্ন করবো ইনশাল্লাহ। এবং আপনারা শুনে খুশি হবেন, উনি কিন্তু আজকেও কিন্তু ক্লিয়ারলি অনেকগুলি মিটিং এ কিন্তু উনি আজকে এই বিষয়টা স্পষ্ট করেছেন। তবে হ্যাঁ, ওনার প্ল্যানিং ছিল জানুয়ারি থেকে শুরু করার, যেহেতু রায়টা বিলম্ব হয়েছে, 15 তারিখ হয়েছে, সেই কারণে আমরা ফেব্রুয়ারি মাসটা উনি চেয়ে নিয়েছেন। আশা করি মার্চ থেকে টাকা ফেরতের বিষয়টার আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাল্লাহ। সেই পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। বাকিটা আপনারা ডেট ইন টাইম, ফিক্সড টাইম আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। অর্থাৎ যারা ফেরত নিতে চায়, তাহলে একান্তই যারা ফেরত নিতে চায় এদের একটা তালিকা আমরা কিন্তু তৈরি করব। তো বিশেষ করে আমরা যারা সংগঠনের সাথে জড়িত আছি, এই বিষয়টার ক্ষেত্রে আমরা অবশ্যই ভূমিকা রাখবো, এবং এই বিষয়টা চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা কিন্তু পর্যবেক্ষণ করে, এবং আমরা যারা সংগঠনের সাথে জড়িত তাদের রিকমেন্ডেশনে কিন্তু এই প্রক্রিয়াটা আপনার সম্পূর্ণ হবে। এটাই কিন্তু আমাদের আগের দিনেরও কমিটমেন্ট ছিল, এখনকারও কোনো কমিটমেন্ট। তো যারা সংগঠনের সাথে যুক্ত আছে, ফাইনাল তাদের তাদের বিষয়গুলো কিন্তু তাদের রিকমেন্ডেশনে কিন্তু চূড়ান্তভাবে এই জিনিসটাকে আগায় নেওয়া হবে ইনশাল্লাহ। এবং রফিকুল আমিন স্যার কমিটেড এই 45 লাখ পরিবারের মানুষের কাছে। হ্যাঁ, মতানৈক্য থাকতেই পারে, কিন্তু আমরা কিন্তু প্রতিবাদ করেছিলাম যে বাজে আচরণ, খারাপ ব্যবহার, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো টলারেট করি না। আমরা বলেছি সমালোচনা আপনি করেন, কারণ সবাই কিন্তু বিগ পিকচার একসাথে দেখার সামর্থ্য রাখে না, এবং এটাই নিষ্ঠুর বাস্তবতা। তাহলে আংশিক দেখে কিন্তু অনেক লোক বিবেচনা করে, এবং তার এই বিবেচনার মধ্যে অনেক সময় ভুল থাকতে পারে। তো সেই কারণে আমরা যে কোনো সমালোচনাকে আমরা ওয়েলকাম করি, কিন্তু সেটা হইতে হবে সভ্য সমাজের যেভাবে মানুষ সমালোচনা করে সেটা হইতে হবে। তো আশা করি আপনারা এর ফল আপনারা দেখতে পাবেন। যাই হোক, আজকে এখানে প্রায় 400+ মানুষ দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে আজকে উজ্জ্বল বাবু আমাদেরকে যে বিষয়টা, আমাদের ব্যারিস্টার উজ্জ্বল বাবু আমাদেরকে যেভাবে বিষয়টা তুলে ধরলেন, আমাদের বিনিয়োগকারীদের কাছে এই তথ্যটা যাওয়ার যদি প্রয়োজন আপনারা মনে করেন, অবশ্যই লাইভটি শেয়ার করে দিন। দেখেন, যমুনা টেলিভিশনের একটা বাজে রিপোর্ট করেছে। এই আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের ভূমিকার কারণে যমুনা টেলিভিশনের কাছে আমাদের মেসেজ গিয়েছে, আমরা ফিডব্যাক পেয়েছি। আমার এই লাইভে কিন্তু আমি স্পষ্ট বলেছি, চেষ্টা করেছি কনস্ট্রাকটিভলি এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য, এবং আপনাদের ভূমিকার কারণে কিন্তু একটা মিডিয়া চ্যানেলে কিন্তু আমাদেরকে মেসেজ পাঠাইছে যে না, এই ধরনের নিউজ তারা আর করবে না। তাহলে এটা সম্ভব কিভাবে হয়েছে? তারা সম্ভব হয়েছে আপনাদের কন্ট্রিবিউশনের কারণে। তাহলে বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্য দিবেন, এবং
কেন উল্টাপাল্টা তথ্য? যেমন দেখেন, দুঃখজনক হলো সত্য, আমি এখন নাম নিব না, যেহেতু মাতাব সেন্টারে আমরা আমরা বসি, যে অনেকেই এই আলিস সেন্টারে ডিন ভেরিফিকেশন মানে করতেছে, যে ডিন ভেরিফিকেশন না করলে মানুষের টাকা ফেরত দেওয়া যাবে না, মানে তার টাকা ফেরত দেওয়া যাবে না। কত বড় প্রতারণা! আরে ভাই, ডিন ভেরিফিকেশন যার মন চাইবে করবে, যার মন চাইবে করবে না। কিন্তু তাই বলে এটা কেন করা, এটা কেন? তার মানে সে ডিন ভেরিফিকেশন না হলে তার টাকা হবে না। তো এ লম্বা কথা বাড়াবো না। আশা করি তারা মেসেজ পেয়ে গেছে, যেহেতু রফিকুল আলম স্যার মুক্তি পেয়েছে, ইনশাল্লাহ জবাব তারা পেয়ে গেছে। আমাদের বলার কিছু নাই। আর আমরা বলতে চাই না, তবে এইটুকু আপনাদেরকে বলতে চাই যে ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া করবেন। আমরা আজকেও স্যারকে বলেছি, স্যার আপনি বেরিয়েছেন, কিন্তু দেখেন স্যার গতকালকে বেরিয়েছে, রাত লেগে গেছে স্যারকে বাসায় দিয়ে আসতে। আজকে আবার কিন্তু সারাদিন অফিস করেছে। আজকে শত শত মানুষ কিন্তু আজকে আপনার স্যারের সাথে সাক্ষাৎ করেছে বিনা নোটিশে। তো এরপরে স্যারের কোনো ক্লান্তি নেই, সারাদিন স্যারও খুশি। তো ইনশাল্লাহ আমরা স্যারের সাথে পরামর্শ করে স্যারের আইনি বিষয়গুলা প্রসেস হওয়ার পরে আমরা একটা গেট টুগেদার প্রোগ্রামের আয়োজন করবো ইনশাল্লাহ। আপনারা চান কিনা? আর যারা যারা অংশগ্রহণ করতে চান কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ করব। এটা আমাদের প্রয়োজন আছেও। আর এবং ডেস্টিনির বিজনেস উনি চালু করার সিদ্ধান্ত নিয়েছেন, কিভাবে করেছেন একটা গাইডলাইন দিয়েছেন, যা অনেক ডাইরেক্টর শেয়ার হোল্ডাররা গিয়েছেন, তাদেরকেও মানে গাইডলাইন দিয়েছেন। তো ইনশাল্লাহ অচিরেই ওনার মুখ থেকে আপনারা স্পষ্ট এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন, একদম স্পষ্ট জানতে পারবেন। স্যারকে কটা দিন সময় দেন। স্যারকে আমরা বলেছি, স্যার আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, আমরা অনেক বেশি হ্যাপি, কিন্তু আপনারও কিন্তু চেক আপের প্রয়োজন আছে, সুস্থতার প্রয়োজন আছে। সব স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবকিছু দিক থেকে যেন রহমত বর্ষণ হয়। ইনশাল্লাহ একটা একটা করে জিনিস কিন্তু আমাদের ফেভারে হবে। তবে অনেক কষ্ট লেগেছে আসলে, যে গতকালকে আদালতে আসলে জেনারেল হারুন স্যার ভিতরে চলে গেছেন, আমরা কখনো এটা আসলে প্রত্যাশা করি নাই। পারাদিবা ম্যাডামের কান্না গতকালকে যারা ভিতরে ছিলেন তারা দেখেছেন। তো এই আমরা আসলে কি বলবো, তো এই বিষয়টা আমরা দেখেছি, আসলে বলার কিছু নাই। এখন 12 বছর যারা ভিতরে আছে তাদের জীবনের যে কি হয়ে গেছে সেটা একমাত্র যারা ভুক্তভোগী, যারা ভিতরে ছিল, এটা শুধু তারাই জানে। এখন আমরা যারা বাইরে অন্তত আলো বাতাস মুক্ত আছি, হ্যাঁ আমরাও তো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিলাম, আমরা তো স্ট্রাগলে ছিলাম, কিন্তু তারা তো পরিবার হারা ছিল, তাদের জীবন অন্ধকার। আর জেলখানা কি জিনিস যে একবার না গেছে সেটা বোঝার কোনো কায়দা নেই। এটা পৃথিবী থেকে আলাদা জিনিস। চাইলেও কখনো কখনো এমন টাইমে আপনি পৃথিবীর আলো বাতাসও দেখার সুযোগ নাই, সেখানকার পরিবেশটা এমন। তাহলে যাই হোক, দোয়া রাখবেন যারা আমাদের এই মামলার আসামি হিসেবে আছে, যারাই আছে, তারা সবাই যেন দ্রুত মুক্তি পায়। কারণ এই মামলাটাই তো ষড়যন্ত্রমূলক মামলা, এই মামলাটাই তো প্রহসনের মামলা। আপনার রফিকুল আহমেদ স্যারের মুখ থেকে গতকালকে অলরেডি শুনেছেন, একটু স্পষ্ট শুনেছেন। আর যারা শোনেননি, আমি গতকালকে ওনার বৈশাখী টেলিভিশনে যেই এই স্পিচটা দিয়েছে, আমি আমার টাইম লাইনে এটা শেয়ার করেছি, আপনারা এটা দেখে নেবেন, এবং এটা প্রয়োজন আছে দেখার কি ঘটেছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আসলে আমরা যারা বিশেষ করে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন যে কতটা স্ট্রাগলের মধ্যে গিয়েছে, সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া এটা কাউকে কিন্তু দেখানোর কোনো সুযোগ ছিল না, কারণ মানুষকে আমরা কোনোদিন কোনোভাবে বুঝাইতে পারিনি। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, আমার বড় ছেলে গত মানে স্যার তো মুক্তি পেয়েছে, এখন এই মুক্তি পাওয়ার দিন আমি ব্যাডমিন্টন পছন্দ করি, আমার ছেলেরাও ব্যাডমিন্টন পছন্দ করে। তো যেখানে ব্যাডমিন্টন খেলতে গেছে, পাশের দোকানদার যার সাথে আমাদের ভালো সম্পর্ক, আমারও ভালো সম্পর্ক, ডেস্টিনির কথাটা বলার কারণে সে জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার বাবা করে কি?
তো সে যখন বলছে আমার বাবা ডেস্টিনি করতো, তখন আমার এই প্রতিষ্ঠান নিয়ে সেটা বাজে মন্তব্য করে বসে আছে। এখন দেখেন, স্যারের গতকাল মুক্তি সারা বাংলাদেশের মিডিয়ার কোথায় চলে গেছে, আমার ছেলেটারা কিন্তু এটা বাজে কথা বলছে, তার বন্ধু বান্ধবরা সহ একসাথে খেলতে গেছে, সেখানে একটা বাজে কথা বলছে, আমি কথাটা এখানে বলতে পারছি না। তো এখন এই যে ধরেন মিডিয়া ট্রায়াল, বিগত সরকারের যে রোশানল আমাদেরকে কোথায় কিভাবে যে আমরা ছিলাম, এগুলি আসলে ভাষা প্রকাশ করা যাবে না। আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, আমাদের সামাজিক জীবন এক বিপর্যস্ত জীবনে জীবনে ছিল, যেটা পরিচয় দেওয়াটা তো সহজ ছিল না। কিন্তু আমরা যারা এই বিষয়টা স্পষ্ট ছিলাম, আমরা ডেসপারেটলি মানুষকে কিন্তু তথ্য দিয়েছি, আমরা প্রাউড ফিল করেছি, কারণ আমরা জানি আমরা কি করেছি। কিন্তু এই বিষয়টা সবাই রাখতে পারছে ব্যাপারটা তা না। তো যাই হোক, সবার জীবনে কম বেশি অনেক আছে, এইটুকু আপনাদেরকে বলতে চাই। সবাই স্যারের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে সমৃদ্ধির মাধ্যমে মানুষকে জনসম্পদে পরিণত করার মাধ্যমে আমরা ব্যবসার ব্যবসার সম্ভাবনা তৈরি, ব্যবসা করে পাশাপাশি এই জনপদে আমরা একটা ভূমিকা রাখবো, এবং এই পৃথিবীতে আমরা একটা প্রতিষ্ঠান, এই পৃথিবীতে সবাই সবাই জানতে পারবে যে এটাও একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তার মানুষগুলাকে জনশক্তিতে রূপান্তরিত করে দিয়ে পৃথিবীর ইতিহাসে কি ধরনের বিরল ঘটনা ঘটাতে পারে একটা প্রতিষ্ঠান, এই উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু এই প্রতিষ্ঠান রাখবে, ডেস্টিনি রাখবে ইনশাল্লাহ। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা দেখলেন শুনলেন, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আপনাদের, বিশেষ করে আপনারা যদি লাইক শেয়ার না দিতেন, এই দুষ্ট চক্র আমাদের কারাগারে, আমাদেরকে বাইরে থাকতে দিত না, দেয় নাই। এই জালেমরাও কিন্তু আমাদের ভিতরের লোকেরা কিন্তু এদের ব্যাপারে যাই হোক কিছু বলতে চাই না। আশা করি এই স্যারের মুক্তির মাধ্যমে তারা তাদের উপলব্ধি তাদের আসবে, এটা আমরা মনে করি। কারণ আসলে আমরা কিন্তু প্রতিশোধ পরায়ণ মানুষ না, আমরা অন্যায়ের প্রতিবাদ করি, এবং আমরা সফল হয়ে এ সকল সকল বঞ্চনার আমরা কিন্তু জবাবটা দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি। এটাই আমাদের স্টাইল, এটাই আমাদের দৃষ্টিভঙ্গি। তো যাই হোক, দোয়া রাখবেন সবাই। তো আপনাদের সবার জন্য শুভকামনা। ইনশাল্লাহ জয় আমাদের হয়ে গেছে, এখন একটা একটা করে ঘরে তুলবো ইনশাল্লাহ। সমৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাই প্রস্তুত হন মানসিকভাবে। ইনশাল্লাহ আমরা শিল্প বিপ্লবের দিকে আগাবো ইনশাল্লাহ। বাকি বিস্তারিত অনেক আলাপ হবে ইনশাল্লাহ। কিছুদিন স্যারের আইনের বিষয়গুলো আসার পরে স্যারও ওপেনলি বৈশাখী টেলিভিশন সহ আমাদের সোশ্যাল মিডিয়াতে আসবেন, ইনশাল্লাহ আপনারা সব জানতে পারবেন। তো যাই হোক, আমি আর আজকে লাইভটি এখানে আসলে ধরে রাখতে পারলাম না, ভিতর থেকে কেন জানি আবেগটা চলে আসছে। পার্সোনালি কিন্তু আমি একটা শক্ত মানুষ। যাই হোক, দোয়া রাখবেন। আপনাদের বসে আবার অনেক কৃতজ্ঞতা, কারণ আপনাদের কন্ট্রিবিউশন না থাকলে সোশ্যাল মিডিয়ার কন্ট্রিবিউশনের আমরা অনেক সংগ্রাম, অনেক মিথ্যার জবাব দিয়েছি, অনেক অসত্যের জবাব দিয়েছি। আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।